চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য। ৫,০০০ বছরের প্রাচীন সভ্যতার দেশ চীন। প্রাচীনকাল থেকে আধুনিক কাল চীনের বর্ণাঢ্য ইতিহাস মুদ্রিত হয়ে আছে এর সমৃদ্ধ শিল্প সাহিত্য সংস্কৃতিতে। চীনের সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা, চলচ্চিত্র, ক্যালিগ্রাফি, সমৃদ্ধ লোকসংস্কৃতি, আবহমান চীনের বহুবর্ণিল সংস্কৃতি আর ঐতিহ্য নিয়ে আমাদের অনুষ্ঠান চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য। সাপ্তাহিক এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদ হাশিম। শুরুতে গেল সপ্তাহে চীনের সাংস্কৃতিক অঙ্গনের কিছু খবরাখবর নিয়ে সংস্কৃতি একাধিক অর্কেস্ট্রা এবং থিয়েটার কোম্পানি এতে পরিবেশনা করে। এদিকে চায়না মিডিয়া গ্রুপ সিএমজির উদ্যোগে তৃতীয় চীন ইউরোপ মিউজিক ফেস্টিভ্যাল অর্থাৎ চীন স্পেন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীর কনসার্ট আয়োজন করা হয়। স্পেনের বৃহত্তম রেডিও ও টেলিভিশন সংস্থা স্পেনের জাতীয় টেলিভিশনের চ্যানেল ২-এ তা প্রচারিত হয়েছে। স্পেনের বেশ কিছু প্রধান গণমাধ্যম এই খবর প্রচার করে। চায়না মিডিয়া গ্রুপ সিএমজি এবং জাতিসংঘের যৌথ আয়োজনে বিশ্ব সংস্থার নিউ ইয়র্ক সদর দপ্তরে হয়ে গেল জার্নি থ্রু সিভিলাইজেশন নামে একটি নতুন সাংস্কৃতিক প্রদর্শনী। এতে চীনের ৫,০০০ বছরের সভ্যতার সাংস্কৃতিক নিদর্শন প্রদর্শিত হয়। প্রদর্শনীটি ব্যাপক সাড়া ফেলে দর্শনার্থীদের মাঝে। এ নিয়ে শুনুন আমার করা একটি প্রতিবেদন। সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে চীনা সভ্যতা ক্রমাগত নতুন প্রাণশক্তি অর্জন করছে এবং একই সঙ্গে বিশ্ব সভ্যতার অগ্রগতি ও সমৃদ্ধিতে অবদান রাখছে। প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধনের সময় সিএমজি প্রেসিডেন্ট শেন হাইশিয়ং ভিডিওতে যুক্ত হয়ে এর গুরুত্ব তুলে ধরেন। সভ্যতার উচিত বিশ্বের সাধারণ মঙ্গল সাধন করা। বিশ্বের একমাত্র নিরবচ্ছিন্ন সভ্যতা হিসেবে চীনা সভ্যতা ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী সভ্যতা। প্রদর্শনীটি কেবল প্রাচীন চীনা দক্ষতা যেমন ক্যালিগ্রাফি, আকুপাংচার এবং চা তৈরির মতো বিষয়কে প্রদর্শন করে না, বরং বিভিন্ন সংস্কৃতির মধ্যে বোঝাপড়ার বার্তাও প্রচার করে। একে অপরের সম্পর্কে আরও শেখার মাধ্যমে লোকেরা দ্বন্দ্ব কমাতে পারে এবং সমঝোতার জন্য আরও সুযোগ তৈরি করতে পারে। জাতিসংঘের বৈশ্বিক যোগাযোগ বিভাগের বহিঃসংযোগ শাখার পরিচালক মাহের নাসের মনে করেন, বিবিধের বিশ্বে সংস্কৃতিই কেবল আমাদের পথ দেখাতে পারে। আমি প্রদর্শনীর ভার্চুয়াল সংস্করণটি দেখেছি। আমি একই সময়ে সংস্কৃতির বৈচিত্র্য এবং সাংস্কৃতিক মিলের বিষয়টি উপলব্ধি করেছি। আমি মনে করি বিশ্ববাসীকে মিলিত করতেই জাতিসংঘ তৈরি হয়েছিল। আমরা আলাদা হতে পারি, কিন্তু আমরা সমস্যার সমাধানও করতে পারি। যদি আমরা একত্রিত হই, তবে সংস্কৃতিই আমাদের পথ দেখায়।
চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য অনুষ্ঠান। এবার চিরায়ত চীনা সাহিত্য। চীনের পল্লী প্রকৃতির রূপকার কবি থাও ইউয়ানমিং চিরায়ত চীনা সাহিত্যে বিশিষ্ট এই কবির জীবন কাহিনী ও কবিতা শোনাচ্ছেন শান্তা মারিয়া। চিরায়ত চীনা সাহিত্যের একজন বিশিষ্ট কবি থাও ইউয়ানমিং। তাকে বলা হয় শান্ত গ্রাম জীবনের রূপকার। থাও ইউয়ানমিং থাও ছিয়ান নামেও পরিচিত। থাও ইউয়ানমিং এর জন্ম ৩৬৫ খ্রিস্টাব্দে বর্তমান চিয়াংসি প্রদেশের চিউচিয়াং সিটির কাছে ছাইসাং নামের পার্বত্য জনপদে। তখন পূর্ব চীন রাজবংশের শাসনকাল চলছে। জন্মসাল ৩৬৫ বলা হলেও সেটি নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে। তার জীবনীকার উল্লেখ করেছেন তখন সম্রাট আইয়ের শাসন চলছে। চীনা পণ্ডিত ইউয়ান সিংপাই অবশ্য মনে করেন থাওয়ের জন্মসাল ৩৫২ খ্রিস্টাব্দ। এক অভিজাত পরিবারে থাওয়ের জন্ম। তাদের পরিবারের বাসস্থান ছিল ছাইসাং গ্রাম। এখানে রয়েছে লু পর্বত এবং ফোইয়াং লেক। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। থাওয়ের কবিতায় তার ছায়া পড়েছে। শৈশবে বাবাকে হারান থাও। এতে তাদের পরিবার কিছুটা অর্থকষ্টে পড়ে। তবে এই দারিদ্র্য তার লেখাপড়া চালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্পে বাধার সৃষ্টি করতে পারেনি। কনফুসিয়াসের চিরায়ত দর্শন থেকে শুরু করে অনেক রকম বই তিনি পড়েন। চীনা দার্শনিক লাওসে এবং চুয়াংসির দর্শন তাকে প্রভাবিত করে। ২৯ বছর বয়সে তিনি সরকারি ম্যাজিস্ট্রেট বা প্রশাসক ধরনের একটি চাকরি করতেন। পরবর্তী ১৩ বছর তার চাকরি জীবনে অনেক উত্থান পতন ঘটে। ৪১ বছর বয়সে তিনি চাকরি থেকে ইস্তফা দেন। চাকরি ছাড়ার কারণ হিসেবে তিনি বলেন, কয়েক মুঠো ভাতের জন্য আর মাথা নোয়াতে ভালো লাগছে না। প্রকৃতপক্ষে ক্ষোভ, হতাশা তো ছিলই, কিছুটা কর্তৃপক্ষের, কিছুটা তৎকালীন সমাজ ব্যবস্থার প্রতি। শাসকদের চাটুকারিতা করতে পারতেন না তিনি। তার জীবদ্দশায় দেশের রাজনৈতিক পরিস্থিতিও বেশ টালমাটাল ছিল। ২টি বিদ্রোহ ঘটে, আর জীবনের শেষ দিকে তিনি পূর্ব চীন রাজবংশের পতনও দেখেন। তিনি চাকরি ছেড়ে ফিরে আসেন পারিবারিক বাসস্থান ছাইসাং গ্রামে। এখানে শান্ত প্রকৃতির সান্নিধ্যে কাটিয়ে দেন বাকি জীবন, বেছে নেন সন্ন্যাসীর জীবন। ৪২৭ খ্রিস্টাব্দে কবির মৃত্যু হয়। থাও তার কবিতায় প্রকৃতি, গ্রামীণ জীবন, কৃষকের পরিশ্রম, ফসল ফলানোর আনন্দ, শান্ত জীবনের সৌন্দর্য তুলে ধরেছেন। সন্ন্যাসী জীবনের শান্তিও তার কবিতায় প্রতিফলিত হয়েছে। তার কবিতার চিত্রকল্প অসাধারণ। কৃষকের জীবনে ফিরে আসার শিরোনামে তিনি ৫টি সিরিজ কবিতা লেখেন। এর একটি শোনাচ্ছি। দক্ষিণ পাহাড়ের নিচে আমি মটর ও শিম চাষে রত, আগাছায় কোমল অঙ্কুরগুলো বিক্ষিপ্ত ও শীর্ণ মাথা নত। উষালগ্নে উঠে আমি দ্রুত হাতে জমির আগাছা নিড়াই, সান্ধ্য চাঁদের আলোয় কোদাল কাঁধে বাড়ি ফিরে যাই। দীর্ঘ ঘাসে ভরা সরু পথ ধরে আমি ধীর পায়ে হাঁটি, সন্ধ্যার শিশির ভিজিয়ে এলোমেলো করে পোশাক পরিপাটি। আমার বেশ বাস নিয়ে আর আমি চিন্তা করি না আগের মতো, লালিত উচ্চাকাঙ্ক্ষা সব হয়েছে বিগত। থাও ইউয়ানমিং তার কবিতায় চীনা গ্রামের ও প্রকৃতির যে চিরন্তন ছবি এঁকেছেন তা চিরায়ত চীনা সাহিত্যের এক অমূল্য সম্পদ হিসেবে পাঠকের মনে চিরস্থায়ী আসন অধিকার করে রয়েছে। বন্ধুরা, এরই সঙ্গে শেষ হচ্ছে চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য অনুষ্ঠানটি প্রযোজনা ও উপস্থাপনায় ছিলাম আমি মাহমুদ হাশিম, অডিও সম্পাদনা রফিক বিপুল, সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ইউকুয়াং ইউয়ে আনন্দী। আগামী সপ্তাহে একই সময়ে চীনের শিল্প, সাহিত্য, সংস্কৃতি অঙ্গনের তত্ত্ব তালাশ নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই। শুভ বিদায়। চাই চিয়েন।